বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহ মোহাম্মদ নয়ন আশরাফি, আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ, রংপুর। গত দিনে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন, তারপর পরমাণুতে কি কি কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে ষষ্ঠ অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস, মৌলের ধর্ম, আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো নিয়ে কথা বলবো। তো আসো এবারে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলি। ইলেকট্রন বিন্যাস শেখার আগে আমরা গত দিনে জেনেছিলাম যে একটি মৌলতে বা একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন বৃত্তাকার, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এ সম্পর্কে বিজ্ঞানী বোর বলেছিলেন, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে, কক্ষপথের সংখ্যাগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এনের মান 1 হলে প্রথম কক্ষপথ, এনের মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এভাবে 3 হলে তৃতীয় কক্ষপথ। তিনি এই কক্ষপথগুলোর নাম দিলেন অরবিট। আর এই কক্ষপথগুলোর কিছু উপকক্ষপথ রয়েছে, সেই উপকক্ষপথগুলোকে বলা হয় অরবিটাল। তিনি এই কক্ষপথগুলোকে বিভিন্ন ইংরেজি বর্ণের কে থেকে শুরু করলেন। উনি বললেন এনের মান 1 হয় তাহলে কে সেল, তারপর এনের মান 2 হলে এল সেল, এনের মান 3 হলে এম সেল। এভাবে কে থেকে শুরু করে কে, এল, এম, এন, এভাবে কক্ষপথগুলোকে নামকরণ করা হয়েছে। এগুলো তোমরা নবম শ্রেণীতে আরও ভালো মতো শিখতে পারবে। আসো একটু দেখে নেই এই একটি পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তো তার আগে একটি পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, সেটি আমরা বলতে পারি একটি সূত্রের মাধ্যমে। তোমরা এই সূত্রটা মাথায় রাখবে, 2n²। এই সূত্রটা মনে রাখবে। এই সূত্র অনুযায়ী তোমরা বলতে পারবে যে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে। যদি এনের মান 1 হয়, দেখো এনের মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 2 × 1², তাহলে 2 × 1², দ্যাট মিনস 1 = 2। তাহলে এনের মান 1 হলে প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। আবার এনের মান যদি 2 হয় সেক্ষেত্রে কি হবে দেখো, 2 × 2² × 2 × 4 = 8। তাহলে আমরা বলতে পারি এনের মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এই সূত্র দিয়ে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে সেটি আমরা বলতে পারব। আচ্ছা, এবার আসো আমরা একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখি। প্রথমে আমরা চিত্রের মাধ্যমেই শিখব। মনে করি এটি একটি সোডিয়াম পরমাণু। এই সোডিয়াম পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, আর বাইরের যে কক্ষপথগুলো, এই বাইরের কক্ষপথগুলোতে রয়েছে ইলেকট্রন। ধরা যাক এটি প্রথম কক্ষপথ, এটি দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ।
একটু দেখো শিক্ষার্থীরা, তাহলে এই 2n স্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা বলতে পারবো যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। তো এখানে যেহেতু আমি সোডিয়াম পরমাণুর কথা বলছি, আমরা জানি সোডিয়াম পরমাণু 11 নম্বর ক্রমে রয়েছে, তার মানে সোডিয়ামে প্রোটন রয়েছে 11টি, সো এর ইলেকট্রনও রয়েছে 11টি। তাহলে এই 11টি ইলেকট্রনকে আমরা বিন্যস্ত করব এভাবে। প্রথম কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন দিয়ে দিই, দ্বিতীয় কক্ষপথে, যাই হোক যেহেতু ইলেকট্রনকে ই প্রতীকে প্রকাশ করা হয় তাই আমি ই দিয়ে দিলাম, তোমরা অন্যভাবেও করতে পারবে। তাহলে 2 8 কয়টি হলো? 10টি হলো, আর একটি ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে তৃতীয় কক্ষপথে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকবে। তোমরা এটাকে অন্যভাবেও, এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে, যদি সোডিয়াম পরমাণু হয়, সোডিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তো বইয়ে এভাবে দেওয়া আছে, ইলেকট্রনগুলো এভাবে দেখানো আছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। তো এই ইলেকট্রনগুলো আমি যেভাবে দিলাম সেভাবে যে দিতে হবে তা না, তোমাদের মতো করে তোমরা দিবা, যেখানে দিতে চাও দিবা, একটু সুন্দর দেখালেই হলো। এই হচ্ছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় এভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নে আসতে পারে যে নিচের কোনটি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে অপশন থাকতে পারে এভাবে, ক অপশন থাকলো 2 2 8, আবার খ অপশন থাকলো 2 8 1 2। এভাবে তোমাদের অপশন দেওয়া থাকতে পারে। তাহলে নিশ্চয়ই আমরা এই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে এটাতে টিক দেব, তাই না? এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। ঠিক আছে, এই হলো ইলেকট্রন বিন্যাস। তোমরা নবম দশম শ্রেণীতে এই ইলেকট্রন বিন্যাসের আরও বিস্তারিত রূপ শিখবে। তো ইলেকট্রন বিন্যাস এতটুকুই। এভাবে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তোমরা এই চিত্রের মাধ্যমে আরও অন্যান্য মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বাসায় শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 61 পৃষ্ঠায় একটি চার্ট দেয়া আছে। এখানে বাসায় তোমরা এই 61 পৃষ্ঠা বের করবে, বের করে প্রতীকগুলো এখানে লিখবে আর ইলেকট্রন বিন্যাস এখানে লিখবে। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। এবারে আমরা মৌলের ধর্ম নিয়ে আলোচনা করি। মৌলের ধর্ম সাধারণত ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। মৌলগুলো কখনো সক্রিয় হয়, কখনো আবার নিষ্ক্রিয় হয়। শিক্ষার্থীরা, তো আসো জানা যাক যে কখন একটা মৌল সক্রিয় থাকবে আবার কখন একটা মৌল নিষ্ক্রিয় থাকবে। তো একটি মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন, সর্বোচ্চ যতটি ইলেকট্রন থাকা দরকার, ঠিক ততটি ইলেকট্রন থাকলে সেই মৌলটি স্থিতিশীলতা পায়, অর্থাৎ সুস্থিতিশীলতা অর্জন করে। ধরা যাক হিলিয়ামের কথা। হিলিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে। এই হিলিয়াম একটি পরমাণু। এই হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন রয়েছে। এর একটি মাত্র কক্ষপথ এবং সেখানে 2টি ইলেকট্রনই রয়েছে।
তাহলে এই হিলিয়াম পরমাণুর শেষ কক্ষপথে সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা ততটাই রয়েছে, 2টি। তার মানে এর 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনেই রয়েছে। তো এই হিলিয়াম পরমাণুটির স্থিতিশীলতা অর্জন করেছে, এটাকে আমরা বলবো সুস্থিতিশীল অবস্থা। তো একটি পরমাণু যে কক্ষপথ শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকা দরকার ততটি যদি ইলেকট্রন থাকে সেটি হয়ে যাবে নিষ্ক্রিয়। এরকম এই হিলিয়াম পরমাণুর মতো আরও রয়েছে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপর আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই পরমাণুগুলো শেষ কক্ষপথে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি দেখব শেষ কক্ষপথটা অষ্টকপূর্ণ রয়েছে। এখানে একটি কথা রয়েছে, সেটা হচ্ছে অষ্টকপূর্ণ। তার মানে 8টি ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলবো অষ্টকপূর্ণ। এই অষ্টকপূর্ণ অবস্থায় থাকলে সেই মৌলটা সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করে। এটি একটি মৌলের ধর্ম, আর প্রতিটি মৌলই চায় যে সে সুস্থিতিশীলতা অর্জন করতে। তো যাই হোক, তাহলে হিলিয়াম পরমাণুর কথা না হয় জানা গেল। যে সোডিয়াম পরমাণুতে আমরা দেখলাম যে সোডিয়াম পরমাণুতে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই সোডিয়াম পরমাণু কি স্থিতিশীলতা অর্জন করেছে? এর তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকার কথা। এই সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকার কথা। অর্থাৎ এখানে আমরা এভাবেও বলতে পারি যে এর শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকতো, অষ্টকপূর্ণ 8টি ইলেকট্রন যদি থাকতো, তাহলে আমরা সেটাকে সেই পরমাণুটা তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভ করবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো, এখানে এই একটি ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতেছে, 8টি আর 8 এবং 2 তাহলে 10। তার মানে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। তো এই নিয়নের কাঠামো লাভ করত, তাহলে সেই মৌলটা স্থিতিশীলতা অর্জন করত। তো তাহলে এই একটি ইলেকট্রন সে কী করবে? ছেড়ে দেবে। আচ্ছা, এখন একটু বলা যাক যে কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেবে নাকি গ্রহণ করবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটিও আমরা বুঝবো ইলেকট্রন বিন্যাস থেকে। শিক্ষার্থীরা দেখো, মজার ব্যাপার এখানে যে এর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, একটি ইলেকট্রন ত্যাগ করতে তার যতটুকু শক্তির প্রয়োজন, আর এটিকে যদি আমরা শেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে চাই তাহলে এখানে তাকে 60টি ইলেকট্রন আরও গ্রহণ করতে হবে। তো এই 60টি ইলেকট্রন গ্রহণ করা এবং 1টি ইলেকট্রন ত্যাগ করা, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একটি ইলেকট্রন ত্যাগ করতে শক্তির পরিমাণ কম প্রয়োজন, আর 60টি ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে। সেই 60টি ইলেকট্রন গ্রহণ করার জন্য তার অধিক শক্তির প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই আমাদের সমাজেও দেখতে পাই যে প্রতিটি মানুষ কোনো কাজ সহজে যেটা করা যায় সেটাই সাধারণত আমরা করে থাকি। সুতরাং এখানে একটি ইলেকট্রন ছেড়ে দিতে তার কম শক্তির প্রয়োজন, তাই সে একটি ইলেকট্রন ছেড়ে দেবে। তো আবার আরেকটি কথা বলি, ক্লোরিন পরমাণুর কথা বলি। ক্লোরিন রয়েছে 17 নম্বর ক্রমিকে, 17 নম্বর ক্রমে রয়েছে, অর্থাৎ ক্লোরিনের প্রোটন রয়েছে 17টি, তাহলে এর ইলেকট্রনও রয়েছে 17টি। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব 2, 8, 7। তো দেখো, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তো একে যদি আমি অষ্টক পূরণ করতে চাই তাহলে এর শেষ কক্ষপথে আর 1টি ইলেকট্রন প্রয়োজন, অথবা একে 7টি ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাহলে চিন্তা করো তো, এর 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হবে নাকি ওর জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ হবে? নিশ্চয়ই 1টি ইলেকট্রন গ্রহণ করতে তার কম শক্তির প্রয়োজন, তাই সে 1টি ইলেকট্রন গ্রহণ করবে এবং গ্রহণ করে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের গ্যাস কাঠামো লাভ করবে। তখন সেই পরমাণুটা অধিক স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে এখন আমরা দেখতে পারলাম যে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে, আবার কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো গতদিন ক্লাসে শিখেছিলাম যে ইলেকট্রন, একটি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে স্বাভাবিক অবস্থায়। তো সেই ক্ষেত্রে পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। তো এরা স্বাভাবিক অবস্থায় আধান নিরপেক্ষ। যখন এই সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সে কি আধান নিরপেক্ষ থাকবে?
অবশ্যই না, তখন সে আধানযুক্ত হবে। আবার ক্লোরিন পরমাণু যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কি আধান নিরপেক্ষ থাকবে? নয়, তখন ক্লোরিন পরমাণু আধানযুক্ত হবে। তাহলে এই কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আধানে পরিণত হয়, অর্থাৎ আয়নে পরিণত হয়। তাহলে আমরা এই আয়নের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন আমরা সাধারণত তাকে আয়ন বলি। তাহলে কি বলবো? কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন তাকে আয়ন বলে। তাহলে কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন তাকে আয়ন বলে। এই আয়ন দুই প্রকারের হতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা জানলাম যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে আবার বর্জনও করতে পারে। তাহলে যদি কোনো পরমাণু ইলেকট্রন দান করে বা ত্যাগ করে তখন সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে তখন সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। আবার যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন সেটাকে আমরা বলবো অ্যানায়ন। মনে করো আমরা সোডিয়াম পরমাণুর কথা বলি। এই সোডিয়াম পরমাণুতে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2, 8, 1। তো এই সোডিয়াম পরমাণু কি করবে? একটি ইলেকট্রন সে ত্যাগ করবে। আবার ফ্লোরিন পরমাণুর কথা চিন্তা করো। ফ্লোরিন পরমাণুতে 2, 7। এই ফ্লোরিন পরমাণুতে শেষ কক্ষপথে রয়েছে 7টি ইলেকট্রন। তখন সে কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করে সে শেষ কক্ষপথটা পূর্ণ করবে। তো তাহলে সোডিয়াম পরমাণুটা ধনাত্মক আয়নে পরিণত হবে বা ক্যাটায়নে পরিণত হবে, আর ফ্লোরিন পরমাণুটা ঋণাত্মক আয়নে পরিণত হবে বা অ্যানায়নে পরিণত হবে। এভাবে একটি পরমাণু ক্যাটায়নে পরিণত হলে সেই ইলেকট্রন দান করলো, আর অপর পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে এবং তারা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হবে। বন্ধনে আবদ্ধ হয়ে তারা যৌগ তৈরি করবে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন কি করবে? সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে। আবার ফ্লোরিন পরমাণু সে একটি ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে সোডিয়াম প্লাস ফ্লোরিন, হ্যাঁ, এই দুটো মিলে তৈরি হবে সোডিয়াম পজিটিভ আর ফ্লোরিন নেগেটিভ। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি বা সোডিয়াম ফ্লোরাইড। অর্থাৎ এই সোডিয়াম একটি ইলেকট্রন দান করলো আর ফ্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে যৌগ তৈরি হয়। সোডিয়াম ফ্লোরাইড এটি একটি লবণ, এভাবে যৌগ তৈরি হয়। এরপরে আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার পড়ব, সেখানে কিভাবে যৌগ তৈরি হচ্ছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আবারও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।